নবাব সিরাজউদ্দৌলার পুরো বংশধরটাকে মিরন মেরেছিল এক এক করে। এইখানে টোটালে 34 সমাধি আছে। এই কবর 32 জনকে হত্যা করে মেরেছিলেন মির্জাপুরের ছেলে মিরন। সিরাজউদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে মিরন হত্যা করেছিল তার একটা তালিকা সে নিজের কাছে রাখত। খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা 300-রও বেশি হয়ে গিয়েছিল। আজ আপনাদেরকে জানাবো নবাব সিরাজউদ্দৌলা এবং তার পরিবারের সদস্যদের যে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল মির্জাফর পুত্র মীর মিরন। 1757 সাল 23 জুন পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। প্রসিদ্ধ ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার বই দ্য অ্যানার্কিতে লিখেছেন, সিরাজউদ্দৌলার রাজকোষ থেকে 5 কোটি টাকা পেয়েছিলেন ক্লাইভ। তার আশা ছিল তিনি আরো বেশি পাবেন। যখন লুটের ভাগ পাওয়ার জন্য অপেক্ষা করছেন ক্লাইভ, মির্জাফরের ছেলে মিরন তখন গোটা বাংলায় খুঁজে বেড়াচ্ছেন রাজধানী থেকে পালিয়ে যাওয়া সিরাজউদ্দৌলাকে। ইতিহাসবিদ সৈয়দ গুলাম হোসেন খান ফার্সি ভাষায় লেখা সিয়ারুল মুতাখিরি বইতে লেখেন, সিরাজউদ্দৌলা সাধারণ মানুষের বেশে রাজধানী থেকে বেরিয়ে গেছেন। সঙ্গে আছে কিছু বিশ্বাসভাজন আত্মীয় স্বজন। রাত 3টের সময়ে স্ত্রী লুৎফুন্নেসা আর কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেয়া গাড়িতে বসানো হলো। সোনা জহরত যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছাড়লেন সিরাজ। মুর্শিদাবাদ থেকে প্রথমে গিয়েছিলেন ভগবান গোলা। দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছেছিলেন রাজমহলের কাছে। 3 দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাদের, তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই। রান্না করা হয়েছিল খিচুড়ি। ওই এলাকাতেই থাকতেন দানেশ ফকির। ওই ঘিরাটা দেখছেন? ওই ঘিরাটার মাঝখানে একটা সমাধি আছে, ওনার নাম হচ্ছে দানিশ ফকির। উনি একটা ঘাটের মাঝি ছিলেন। নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশীর যুদ্ধ থেকে যখন হেরে যাওয়ার পরে যখন পালিয়ে যেতেছিল ওনার বাবার দেশ বিহার মুঙ্গের, তখন গোটা মুর্শিদাবাদ তাতে ইংরেজ আর মির্জাফর ঢাকঢোল পিটে ঘোষণা করে দিয়েছিল যে সিরাজউদ্দৌলা পালিয়ে গেছে, সিরাজকে যিনি ধরে দিবে তাকে 1001 টাকা দামে চন্দ্রমুদ্রা পুরস্কার দেওয়া হবে। নবাব সিরাজউদ্দৌলা পরিবার নিয়ে ওনার নৌকোতে করে পালিয়ে যেতেছিল। তো সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার টাইম পুরো গায়ের পোশাকটাকে পাল্টে দিয়েছিল। তার পায়ে ছিল নাগরা জুতো, হীরামতি মুক্ত দেশে জুতোটা সিরাজউদ্দৌলা পাল্টাতে পারেনি। ওই জুতোটা দেখে দানিশ ফকির চিনে নিয়েছিল। ওই দানিশ ফকির সেই সুযোগটা নিয়ে মির্জাফরের বাড়িতে খবর দিয়ে দিয়েছিল যে নবাব সিরাজউদ্দৌলা অমক জেহাদ দিয়ে পালিয়ে যাচ্ছে। বন্দী হলেন নবাব সিরাজ। সিরাজকে 2রা জুলাই 1757 সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে। রবার্ট ক্লাইভ তখনও সেখানেই ছিলেন। আ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানজাকশনস অব দ্য ব্রিটিশ নেশন ইন হিন্দুস্তান বইতে রবার্ট ওরবে বর্ণনা দিয়েছেন সেই দিনটার। পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে। সেপাইরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজউদ্দৌলাকে। তারপরের ঘটনার বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তী। তার বই প্লাসি দ্য ব্যাটল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে তিনি বলেন, মিরন তার এক সাথী মোহাম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মিরন তার সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল, তখনই সিরাজ বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে এরপর। তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে তাকে যেন অজু করে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় 1 ঘড়া পানি ঢেলে দেয়। তিনি যখন বুঝলেন যে ঠিক মতো তাকে অজু করতে দেয়া হবে না, তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন। ঠিক তখনই মোহাম্মদী বেগ ছুরি দিয়ে সিরাজের উপর প্রথম আঘাত করলেন। ছুরির আঘাতের সাথে সাথেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের উপর। কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ। মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের, তিনি গড়িয়ে পড়লেন। তখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 25 বছর। পরের দিন সিরাজউদ্দৌলার ক্ষত বিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলি গলি বাজারে ঘোরানো হয়েছিল, যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত। মিরনের নিষ্ঠুরতা কিন্তু এখানেই শেষ হয়নি। এরপরের ঘটনা আরো বেশি মর্মান্তিক। নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাফরের বাড়িতে যখন বন্দী করে রাখা হয়েছিল নিমখরাম দুয়ারিতে, তখন সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাফরের ছেলে মিরন আর রবার্ট ক্লাইভ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে? নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহার এলাকার কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। তখন ইনাদের 17 জনকে নিমন্ত্রণ করে ডেকেছিল। এই যে সামনে চাতালটা দেখা যাচ্ছে, এই চাতালটাতে ছোট বড় মিলিয়ে 17টা সমাধি আছে। ইনারা এসেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য মির্জাফরের বাড়িতে। মির্জাফরের ছেলে মিরন উনি দেখছে যে ইনারা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয়। ইনারা যদি সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার পরে যদি ঘুরে চলে যায় ওনাদের দেশ, তাহলে তো পরবর্তী এনারা সিরাজউদ্দৌলার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। এই কারণে ইনাদের 17 জনের মধ্যে কাউকে আর ফিরে যেতে দেয়নি। ইনাদের জন্য যে খাবার বানিয়েছিল ওই খাবারটাতে মিরন বিষ মাখিয়ে দিয়েছিল। ওই বিষ মাখানো খাবার এই 17 জনকে খাইয়ে একই দিনে এই 17 জনকে হত্যা করেছিল। এই সমাধিগুলো একই দিনে দিয়ে যায়, যেদিনকে ডেকেছিল সেই দিনই মেরে দিয়েছিল। মির্জাফরের ছেলে মিরন মির্জাফরের চেয়ে বেশি শয়তান ছিল।
কিছুদিনের মধ্যেই সে আলীবর্দী খানের বংশের সব নারীদের হত্যা করেছিল। মিরনের নির্দেশে ষড়যন্ত্রকারী ঘোষিটি বেগম সহ নবাব সিরাজের মা আমেনা, স্ত্রী লুৎফুন্নেসা, মেয়ে উম্মে জোহরা সহ ৭২ জন নবাব বংশের নারীকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে এনে বন্দী করে রাখা হয়। এরপর মুর্শিদাবাদ ফিরিয়ে নেয়ার কথা বলে ঘোষিটি বেগম এবং নবাব সিরাজের মা আমিনা বেগমকে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়। দ্য মুজাফফরনামা অফ করমালী গ্রন্থে ইতিহাসবিদ করমালী বলেছেন, আলীবর্দী খানের বংশের প্রায় ৭০ জন নিরপরাধ বেগমকে একটি নৌকায় চাপিয়ে মাঝগঙ্গায় নিয়ে যাওয়া হয় আর সেখানেই নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। নৌকা ডুবি আর বিষ খাইয়ে যাদের হত্যা করা হলো সবাইকে একই সঙ্গে দাফন করা হয়েছিল মুর্শিদাবাদের ঘোষবাগে। শুধু একজন নারীকে মেরে ফেলা হয়নি, তিনি ছিলেন সিরাজউদ্দৌলার অসাধারণ সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসা। কারণ মির্জাফর আর তার ছেলে মিরন দুজনেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন। করমালী তার বই লিখেছেন, লুৎফুন্নেসা বাবা আর ছেলে দুজনের প্রস্তাবই এই বলে ফিরিয়ে দিয়েছিলেন যে প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চাপা সম্ভব নয়। দয়া বা ঔদার্য এই শব্দগুলো যেন মিরনের অভিধানেই ছিল না। তার সবথেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্য নবাব সিরাজের বংশধরদের নিয়ে, যাতে ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহের কোনো সম্ভাবনা না থাকে। সিরাজউদ্দৌলার ওই পাশেটা হচ্ছে সিরাজউদ্দৌলার ভাই, তার নাম হচ্ছে মির্জা মেহেদী। 14 বছরের ছেলে ছিল, তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা হয়েছে। এই হত্যাকাণ্ডের যুক্তি হিসেবে সে বলেছিল, সাপ মারার পর তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজউদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে মিরন হত্যা করেছিল তার একটা তালিকা সে নিজের কাছে রাখত। খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা ৩০০-রও বেশি হয়ে গিয়েছিল। মিরন তার প্রতিদ্বন্দ্বী ও নবাব সিরাজের প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাজপ্রাসাদের প্রধান ফটকের কাছেই হয় ছুরি দিয়ে হত্যা করেছিল বা বিষ খাইয়ে বেড়েছিল। পলাশীর যুদ্ধের বছর খানেকের মধ্যেই মির্জাফরের তেজ ধীরে ধীরে নিভে আসতে শুরু করে। কিছুদিন আগেও যে ক্লাইভ মির্জাফরের হয়ে কথা বলতেন, তিনিও তাকে দ্য ওল্ড ফুল বা বোকা বুড়ো বলে আর তার ছেলে মিরনকে আ ওয়ার্থলেস ডগ বা বেকার কুকুর বলে উল্লেখ করতে থাকেন। কিছুদিনের মধ্যেই প্রজারা বুঝতে পারল যে বাংলা শাসন করার ক্ষমতা মির্জাফরের নেই, যার রাজ্য সামলানোর কোনো দক্ষতাও ছিল না। একদিকে যখন মির্জাফরের রাজ্য শাসনের অক্ষমতা পরিষ্কার হচ্ছে, অন্যদিকে তার ছেলে মিরন নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে। এই সিরিজ হত্যাকাণ্ড ঘটিয়ে মিরন হয়তো মসনদে থাকার ব্যবস্থা সাময়িকভাবে পাকাপুক্ত করেছিলেন, কিন্তু বাংলা যতদিন থাকবে, বাংলা ভাষাভাষী মানুষ যতদিন থাকবে, ততদিন মির্জাফর, মিরন ও পলাশীর বিশ্বাসঘাতকদের ঘৃণ্যতম ব্যক্তি হিসেবেই সবাই জানবে। আর এই সব বিশ্বাসঘাতকদের কারণেই পলাশীর যুদ্ধের মাত্র ৩ বছরের মধ্যেই ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ হয়ে পড়ল। এইখানে টোটালে 34 সমাধি আছে। 32 জনকে হত্যা করে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। যে খোশবাগ ছিল একসময় আনন্দের বাগান, সেই খোশবাগে রচিত হয়েছে নবাব আলীবর্দী খাঁর পরিবারের সমাধি। এখানে নবাব পরিবারের প্রায় সব সদস্যদেরই সমাধি রয়েছে এবং গাইড আমাকে যেমন বললেন যে 2 জন ছাড়া বাকি সবাইকে এখানে হত্যা করা হয়েছে এবং এই নবাব পরিবারের সদস্যদের প্রায় সবার হত্যাকারী হচ্ছে মির্জাফরের ছেলে মিরন। ক্ষমতার লোভে এই যে হত্যা, সেই মিরন কিন্তু বেশি দিন বেঁচে থাকেনি, তাকেও ব্রিটিশরা হত্যা করেছে বা বলা হয়ে থাকে যে সে বজ্রাঘাতে মারা গেছে। মুর্শিদাবাদের খোশবাগ থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।